বাচ্চা হওয়ার পর ভালো আছি, কিন্তু আত্মীয় স্বজনদের কাছে মুখ দেখাতে পারি না। সেটা শ্বশুর বাড়ি কিংবা বাপের বাড়ি হোক। সবাই বলে বোনের সংসার ভেঙে আমি সংসার করছি। আমার টাকা পয়সার অভাব নেই, কিন্তু সুখের বড্ড অভাব। আমার সব আছে, কিন্তু মানসিক শান্তি নাই। আমার মা আমার সাথে কথা বলে না। মেজো আপা বলে দিয়েছে তার সাথে যেন কখনো যোগাযোগ না করি, কিংবা তার বাড়িতে যেন না যাই। আমিও যাওয়ার চেষ্টা করিনি কখনো। শিমুলকে বাচ্চা উপহার দিয়েছি, সেই বাবদে আমি তার থেকে বাড়িটা আমার নামে লিখিয়ে নিয়েছি। ইদানিং খেয়াল করি আমার বাচ্চাটা একটু অন্যরকম। একটু শব্দ হলে কিংবা কোনো আওয়াজ হলে বাচ্চা আমার সেদিকে তাকায় না। আর ৫-১০টা বাচ্চার মতো তার আচরণ না। সে তেমন কান্নাও করে না, মুখ দিয়ে কোনো শব্দও করে না। ডাক্তার দেখাই, ডাক্তার বলে মনে হয় বোবা হবে। তারপরেও দেখেন অনেকে বয়সের সাথে সাথে পরিবর্তন হয়। দিন যায় মাস যায়, বাচ্চা কিন্তু নর্মাল হয় না। অনেক ডাক্তার আর চিকিৎসা দেওয়ার পরেও ডাক্তাররা বলে দিয়েছে সেই স্পেশাল চাইল্ড। কি আর করার, আমি হতভাগ্য মা, মেনে নিতে পারি না। বিভিন্ন হুজুর কবিরাজ ঝাড়ফুঁক করায়, কিন্তু কোনো লাভ হয় না। আসলে যে জন্মগতভাবে এমন, আল্লাহ না চাইলে সে কখনো স্বাভাবিক বাচ্চা হতে পারে না। সবাই বলে এগুলো নাকি আমার বোনের অভিশাপ, কিন্তু আমি এগুলো বিশ্বাস করি না। কারণ পাছে লোকে অনেক কিছুই বলে, তাদের কথা বিশ্বাস করতে নাই। আর আমিও করি না। আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। বাচ্চাটা আমার এভাবেই বড় হতে লাগলো, আর আমিও দ্বিতীয় বাচ্চার জন্য চেষ্টা করতে লাগলাম, কিন্তু হচ্ছিল না। এর মধ্যে আমার শিমুলের কাশির সাথে রক্ত যেতে লাগলো হঠাৎ করে। আমি মনে করেছি এমনি, সে শুধু ডাক্তার দেখে ওষুধ আনে, কিন্তু কোনো পরীক্ষা নিরীক্ষা করে না। দিন যায় মাস যায়, সমস্যাটা বাড়তেই থাকে। তারপর একদিন সে ডাক্তার কাছে যায়। ডাক্তার তাকে অনেকগুলো টেস্ট দেয়। টেস্টগুলোতে ধরা পড়ে খাদ্যনালীতে ক্যান্সার হয়েছে। রিপোর্টটা দেখার পর আমার পায়ের নিচে মাটি নাই। আমি আবার ওই মাসে গর্ভবতী হই। এ যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে তার চিকিৎসার জন্য দৌড়ানো, অন্যদিকে আমার গর্ভকালীন সময়। তার কাছে ক্যাশ টাকা যা ছিল সব শেষ করে ফেলেছে। অবশেষে একটা জমি বিক্রি করে। আর আমার বাচ্চা যেন এবার সুস্থ হয়, তাই আমি কোনো কিছুতে কমতি রাখি না। ভালো ভালো খাই, ভালো ভালো ডাক্তার দেখাই, ভিটামিন নেই, ঝাড়ফুঁক করি, হাতে গলায় তাবিজ, যাতে একটা সুস্থ বাচ্চা হয় আমার। আল্লাহর অশেষ রহমতে আবার আর একটা পুত্র সন্তান জন্ম দিলাম। কিন্তু আমার স্বামীর অবস্থা দিন দিন খারাপ থেকে খারাপতর হয়ে যাচ্ছে। শেষে তিনি আরো 2টা জমি বিক্রি করে ভারতে গেলেন ক্যান্সারের চিকিৎসা করাতে। 1 বছর থাকবেন সেখানে। শিমুল চিকিৎসার জন্য ভারতের উদ্দেশ্যে রওনা দিল। আমার ডেলিভারি হয়েছে, বেশি দিন হচ্ছে না, তাই আমি যাইনি। বাচ্চাদের দেখাশোনা করছি, একটা কাজের মেয়ে রেখেছি। বেশ কয়েক মাস কেটে গেল, শিমুলের সাথে ফোনে যোগাযোগ হয়। তার অবস্থা তেমন ভালো না, মাথার চুল সব উঠে গেছে। আর আমার ছোট বাচ্চাটাও বড়টার মতো স্পেশাল চাইল্ড। এই দুঃখ আমি কোথায় রাখি? আমার 2টো বাচ্চাই স্পেশাল চাইল্ড। এদিকে 6 মাস যাওয়ার পরপরই টাকা শেষ হয়ে যায়, কারণ ক্যান্সারের চিকিৎসা খুব ব্যয়বহুল। তখন 7 মাস পর শিমুল আবার দেশে আসলো। এসে আমাকে বলল যে ওর কিছু জায়গা বিক্রি করবে। আবার জায়গা বিক্রি করে প্রায় 25 লাখ টাকার মতো পেলো। আবার সে 25 লাখ টাকা নিয়ে আবার ভারতে রওনা দিল। এবার তার কিডনি একটা ড্যামেজ হয়ে গেল। সে 25 লাখ টাকা ব্যয় করে আবার নতুন একটা কিডনি শরীরে সংযোজন করলো। আসলে শিমুল বেঁচে থাকতে চেয়েছে। সে বলেছে আমার সব সম্পত্তি বিক্রি করে হলেও আমি বেঁচে থাকতে চাই। আর আশেপাশের মানুষ সব সময় বলে আমার বোনের অভিশাপে নাকি আমাদের সংসারে এত অশান্তি নেমে এসেছে। আমি তা কখনোই বিশ্বাস করি না, আসলে বিশ্বাস করতে চাইও না। বাচ্চাদের চিকিৎসা আর শিমুলের চিকিৎসা করতে করতে প্রায় সব সম্পত্তি বিক্রি করে দেওয়া হয়। এর মধ্যে শিমুল তার মায়ের চিকিৎসার জন্য জায়গা বিক্রি করে 10 লাখ টাকা দেয়, কারণ তার মায়ের হার্টের সমস্যা হয়েছিল। গজব নেমেছিল আমার উপরে। যাই হোক, ভাগ্যের কি নির্মম পরিহাস, শিমুল মারা গেছে। আমার এই অভিশপ্ত জীবন নিয়ে কি করব বুঝতে পারছিলাম না। তারপর 2 রুম নিজে রেখে আর বাকি 3 রুম টাকার জন্য ভাড়া দিয়ে ফেলি আমি। এর মধ্যে একটা ব্যাচেলার ভাড়া দেই। তার সাথে আমার মাস কয়েক পর প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে, এবং তার সাথে বহুবার শারীরিক সম্পর্কও হয়। লোকটা বিয়ে করবে করবে বলে আমাকে বছরের পর বছর ঘুরাতে থাকে। একটা সময় তাকে বাধ্য করি আমাকে বিয়ে করার জন্য, এবং আমাদের বিয়েও হয়। সে যা কামাতো সব আমাকে দিত। 1 বছর সংসার করার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। তার বাড়ির যে ঠিকানা ছিল সেটাতে খবর নিয়ে জানতে পারি সে আমাকে ভুল ঠিকানা দিয়েছে। এরপর সে আর আসেনি। জীবন থেকে অনেকগুলো বছর চলে যায়। বড় আপা সাহায্য করে আমাকে মাঝে মাঝে, আর আমি প্রতিবন্ধী সন্তান 2টাকে নিয়ে আছি কোনো রকম। আমার পাপ আমাকে ছাড়েনি। ভুলেও আমার মতো ভুল কেউ করবেন না।